শৈশব থেকে কৈশোর, যৌবন থেকে বার্ধক্য, গপ্প শুনতে কার না ভালো লাগে। আর যদি সেই গপ্প হয়ে ওঠে একান্ত নিজের গপ্প। চলুন স্মৃতির পাতাকে একটু উস্কে দিয়ে শুনি বৈঠকখানার গপ্প। গল্পটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার ও অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নমস্কার, আমি তনুময়, আর আপনারা শুনছেন বৈঠকখানার গপ্প। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ভাঙা চশমা। মফস্বল শহরে 60 টাকা মাইনের স্কুল মাস্টারি, তার সঙ্গে 20 টাকা করে দুটো টুশানি, মোট তাহলে দাঁড়ালো 100 টাকা। একজন ফার্স্ট ক্লাস এমের জীবনে চূড়ান্ত আর্থিক পরিণতি, উচ্চাকাঙ্ক্ষার চতুর্বর্গ, কন্ট্রোল আর কালোবাজার, ইনফ্লেশন, রেশন কার্ডের অবরুদ্ধ অঞ্জলি দিয়ে ফোঁটায় ফোঁটায় যা চুইয়ে পড়ে তাতে চিড়ে ভেজে না। অনুর মুখ আষাঢ়ে মেঘের মতো অন্ধকার। বাইরের ঝড়ঝাপটা যদি বা সহ্য হয়, প্রেয়সীর অপ্রসন্ন মুখ দেখে বানপ্রস্থ নিতে ইচ্ছা করে। কয়েকবারই ভেবেছি কা তব কান্তা বলে একদিন যাত্রা করব হরিদ্বারের পথে, কিন্তু দার্জিলিং মেলের হ্যান্ডেলে পঞ্চভূতের দোদুল্যমান অবস্থা দেখে বৈরাগ্য ছাড়িয়ে নির্বেদ আসে। সন্ন্যাস নেওয়াটা শক্ত নয়, কিন্তু ট্রেনে কাটা পড়ে অপঘাত মৃত্যুটা কেমন যেন লোভনীয় বলে মনে হয় না। স্কুল মাস্টার আমার ভাবি যুগের দেশনেতা, সমাজনেতা, অথবা হয়তো বুদ্ধ চৈতন্যের মতো মহামানবেরাই আমাদের মন্ত্রবাণীতে লালিত হয়ে উঠেছে। বুনো রামনাথের মতো তেঁতুল পাতার ঝোল খেয়েই অবশ্য আমাদের মতো জ্ঞান তপস্বী আচার্যের খুশি হয়ে থাকা উচিত। কিন্তু দেখলাম কিছুতেই মানসিক প্রশান্তির ও স্তরটাতে নামা যাচ্ছে না। বিশেষ করে মহারাজা কৃষ্ণচন্দ্রের মতো লর্ড ওয়াভেল এসে একদা আমার অনুপস্থিতির সন্ধান নেবার জন্য 15 টাকা ভাড়ার এই টিনের চালায় পদার্পণ করবেন, এতখানি আশাবাদী হওয়াও শক্ত। সুতরাং দিক বিদিক লক্ষ্য না করেই মস্ত একটা ঝাঁপ দিলাম। যুদ্ধের বাজার মানেই তো স্পেকুলেশন। অতএব টিকে যাই তো ডেপুটি ম্যাজিস্ট্রেট, নতুবা পুনর্মসিক। তয়া ঋষিকেশ, শাস্ত্রের শ্বাসবাক্য তথা সারবাক্য উচ্চারণ করে নিজেকে উদ্বুদ্ধ করলাম। ব্যাপারটা আরেকটু স্পষ্ট করা দরকার। শহরের একজন বিশিষ্ট নাগরিকের মৃত্যুতে প্রথম ঘন্টার পরেই স্কুল ছুটি হয়ে গেল। ছেলেরা তাদের উদগ্র শোকোচ্ছ্বাস প্রকাশ করবার জন্য কেউ কেউ তৎক্ষণাৎ পেয়ারা গাছে উঠল, কেউ কেউ ক্রিকেট নামিয়ে স্কুলের মাঠে পিটোতে শুরু করল। আবার দল বেঁধে কয়েকজন যাত্রা করলে শহরের বাইরে ডাঁসা কুলের সন্ধানে। আর আমরা টিচার্স রুমে বসে চীনা বাদাম আর সিগারেট সহযোগে অবিলম্বে বর্তমানে স্কুলটা শেষ করে দেওয়ার জন্যে একটা অত্যন্ত জরুরি খসড়া তৈরি করতে লেগে গেলাম। এমন সময় অকুস্থলে হেডমাস্টারের প্রবেশ। পরম বৈষ্ণব লোক, গলায় কণ্ঠী, সেক্রেটারির বাড়িতে খোল বাজিয়ে নাম কীর্তন করেন। অত্যন্ত বিনয়ী, ছেলেদের বেদ মারবার আগে সনিশ্বাসে বলেন, কৃষ্ণের জীবের ওপর কৃষ্ণের কাজ করতে হচ্ছে, কৃষ্ণের ইচ্ছা। দপ্তরি বলে ওর বেতের সঙ্গে নাকি সুতো দিয়ে তুলসী পাতা বাঁধা আছে। হেডমাস্টার ঘরে ঢুকলেন হাতে একখানা ছাপানো চিঠি নিয়ে। বললেন, একটা খবর আছে আপনাদের জন্যে। দেখুন, কৃষ্ণের ইচ্ছায় কারো কারো হয়তো সুবিধে হয়ে যেতে পারে। জার্মানিকে আপাতত বিপন্ন রেখে আমরা একসঙ্গেই চিঠিখানার ওপর হুমড়ি খেয়ে পড়লাম।
রোমাঞ্চিত হওয়ার মতো খবরই বটে। জেলা ম্যাজিস্ট্রেট জানাচ্ছেন, গ্রামে গ্রামে রিলিফ ওয়ার্ক করবার জন্য সাব ডেপুটি গ্রেডের কয়েকজন অফিসার নিয়োগ করা হবে। আমাদেরই নাকি প্রেফারেন্স দেওয়া হবে সর্বাগ্রে। যদিও অস্থায়ী চাকরি, তবুও যদি কেউ ইচ্ছুক থাকেন তাহলে হেডমাস্টারের মনোনয়ন অনুসারে স্কুল মাস্টারের বরাতেও শিখে ছেড়ে তাহলে। অতএব উকিল বন্ধুর কাছ থেকে ধার করা প্যান্টালুন আর বেমানান কোট পরে ইন্টারভিউ দিয়ে এলাম, এবং বললে আপনারা হয়তো বিশ্বাস করবেন না, চাকরি হয়ে গেল। বারোয়ারি কালী 5 শিকের ভোগ পেলেন, আর অনু অচির ভবিষ্যতে হাকিম গৃহিণী হওয়ার মধুময় স্বপ্ন দেখতে লাগল। একে বুনিয়াদি পরিবারের মেয়ে, তার উপরে গ্র্যাজুয়েট, স্কুল মাস্টারের স্ত্রী হয়ে ওর শিক্ষা দীক্ষা প্রত্যেক দিন ওকে ধিক্কার দিচ্ছিল। মনে মনে ভাবলাম, হোক না আবু হোসেনের নবাবী, তবু অন্তত কয়েকটা দিন অনুর মুখে হাসি ফুটে উঠুক। হেডমাস্টার বললেন, কংগ্রাচুলেশন, যান, কৃষ্ণের ইচ্ছে হয়তো উন্নতি হয়ে যেতেও পারে। আর আপনাদের মতো ব্রাইট ইয়ং ম্যান। আমি সনিশ্বাসে বললাম, আজ্ঞে হ্যাঁ, সবই কৃষ্ণের ইচ্ছা। কিন্তু হাকিম হতে চাইলে যে হাকিম হওয়া যায় না। কয়েকদিনের মধ্যেই সেটা মর্মে মর্মে টের পাওয়া গেল। মাসের মধ্যে 20 দিনই ঘুরে বেড়াতে হয়। সাইকেলের চাকার নিচে পেরিয়ে যায় মাইলের পর মাইল। দুর্ভিক্ষ আর ম্যালেরিয়া জীর্ণ গ্রাম। আমার প্যান্টের ক্রিজ আর হ্যাটের ঔদ্ধত্য দেখে চমকে ওঠে। অবিশ্রান্ত সেলাম পাই। দলে দলে লোক সাহায্য প্রার্থী হয়ে ডাকবাংলোর সামনে এসে ভিড় করে। প্রভুত্বের আস্বাদ নতুন রক্ত খাওয়া বাঘের মতো চেতনায় মত্ততা জাগিয়ে তোলে। মনে হয় এই তো জীবন। এমএতে ফার্স্ট ক্লাস পাওয়ার সত্যিকারের সম্মানটা এতদিনে আমি আদায় করে নিয়েছি। আপনি মনির, আপনি মা বাপ, আপনি জেলার কর্তা। স্টেটের নম্বর জানবার জন্যে ছেলেরা এসে যখন দ্বারস্থ হতো, তখন অবচেতন গৌরবে বুকটা ভরে উঠত সত্যি। কিন্তু তার সঙ্গে এর তুলনা। ওষুধ, কম্বল, রেশনের ব্যবস্থা, সরকারি দাক্ষিণ্য উচ্ছ্বসিত হয়ে উঠেছে মুক্তধারার মতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেটে যায় অবিশ্রান্ত কাজের চাপে। তবুও মাঝে মাঝে মনটা ক্লান্ত আর সংশয়গ্রস্ত হয়ে ওঠে। শ্মশানের ওপর অনুগ্রহ বৃষ্টি করে কি লাভ? শ্মশান, তা বই আর কি, মনন্তর নির্বিবাদে বয়ে গেছে। এসেছে ম্যালেরিয়া। শীতের সন্ধ্যায় ঝোপ জঙ্গল থেকে খানিকটা বিষাক্ত আর শ্বাসরোধী অন্ধকার এসে যেন আচ্ছন্ন করে দেয় পৃথিবীকে। এনোফিলিসের গুঞ্জনে সন্ধ্যাবেলাতেই মশারির মধ্যে আশ্রয় নিই। বাইরের ধান কাটা মাঠ তারার আলোয় বিষণ্ণ পাণ্ডুর হয়ে পড়ে থাকে। পচা ডোবার জলে জলে আলেয়া। দূরে দূরে শেয়ালের ডাক শুনি। শকুনের আর্তনাদ অবরুদ্ধ বাতাসে ছড়িয়ে যায়, কিন্তু মানুষের গলা শুনতে পাই না। শিশুর কান্না ভেসে আসে না। ম্যালেরিয়ার দুর্ভিক্ষ হতশেষ মানুষ ইঁদুরের মতো চিঁচি করে। আর না খেয়ে মায়ের বুকে ছটফট করে শুকিয়ে মরে গেছে শিশুরা। ভাবি স্বাধীন ভারতের মানবের দল। নানা দুর্বল মুহূর্তে মাথাচাড়া দিয়ে উঠতে চায় স্কুল মাস্টারের নিরীহ সত্যসন্ধ মন। যেন একটা বিরাট প্রহসনের বিদূষক বলে মনে হয় নিজেকে, যাদের মৃত্যুর জন্যে কোনো কৈফিয়ত দিয়েই আমরা পাপ স্থলন করতে পারবো না। তাদের কবরের ওপর রিলিফের সান্ত্বনা ছড়ানো যেন তাদের অপমান করা ছাড়া আর কিছুই নয়। কি প্রয়োজন ছিল এর? যারা মরতে বসেছে শান্তিতেই মরতে দাও তাদের। যাদের নগ্ন করটি নিয়ে আজ শেয়ালেরা নদীর চড়ায় টানাটানি করছে, তাদের কঙ্কাল মুখ আজ নিশ্চয়ই আমাদের দাক্ষিণ্য দেখে আনন্দের হাসি উচ্চারিত হয়ে উঠছে না। কোটর সর্বস্ব চোখে যদি আগুন থাকত, তাহলে এতদিনে সে আগুনের জ্বালায় আমরা নিঃশেষে ভস্ম হয়ে যেতাম।
কিন্তু কি হবে, এসব অবান্তর ভাবনায়। চাকরি করতেই এসেছি। আবু হোসেনের রাজতক্ত, পরমায়ু 3 মাস না 6 মাস কে জানে, তবুও হাকিমই তো বটে। আরদালি হৃদয় প্রামাণিক খাবার নিয়ে আসে। মশারির মধ্যে নিরাপদ আশ্রয়ে বসেই আহার পর্বটা শেষ করে নিই। তারপরেই ডাকবাংলোয় ফিতের খাটে লেপের তলায় আলস্য মন্থর তন্দ্রা জড়িয়ে আসে। ভয়ানক শীত পড়েছে এবার। স্বপ্নের ভেতর অনুর মুখখানা দেখা দিয়ে মিলিয়ে যায়। মনে পড়ে বাইরের শীতাক্ত দিকপ্রান্তর মৃত্যুর মধ্যে থরথর করে কাঁপছে। দুঃখে সুখে দিন যায়। মাইনে ছাড়াও কিছু কিছু মেলে। স্কুলমাস্টারি বিবেক আগে মাঝে মাঝে চাবুক মারতে চাইতো, কিন্তু এখন সমস্ত সহজ হয়ে গেছে। আগাগোড়া যন্ত্রটাই এক সুরে বাঁধা। বিবেকের তাগিদে যে মূর্খ বেসুরো গাইতে যায়, 3 দিনেই কানে মোচড় খেয়ে তারস্বরে ঐকতান তুলতে হয় তাকে। মনে ভাবি সব ওই কৃষ্ণের ইচ্ছা। সেদিন সকালে চা খেয়ে ডাকবাংলোর বারান্দায় এসে বসলাম। শীতের রোদ মধুর উষ্ণতায় সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছে। একটা সিগারেট ধরিয়ে টেবিলের ওপর পা তুলে দিলাম। ভারী ভারী লাগছে। 2 মাস আগে ঠিক এমনি সময় ছাত্রকে নিয়ে মল্লযুদ্ধে লেগে যেতাম। মূর্তিমান নির্বুদ্ধিতা দেখে মনে হতো নিরেট মাথাটার ওপর সবেগে নেসফিল্ডখানা আছড়ে ফেলে বেরিয়ে চলে যাই। কিন্তু মাসান্তে 20টি করে টাকা, পড়াবার জন্যে নয়, প্রাইভেট টিউটর রাখবার জন্যেই। তার সঙ্গে কি আকাশ পাতাল তফাৎ। জিতেছি নিশ্চয়। জীবনের চক্র নেমি উল্টো গতিতে ঘুরতে শুরু করেছে। ভালো করে কোরাস গাইতে পারলে পাকাপাকি হয়তো হয়েও যেতে পারি। এমনি একটা আশা উপরিওয়ালা সেদিনও দিয়েছেন। ভিক্ষের জয় হোক। রিলিফের জন্যই তো এমন চাকরিটা আমি পেয়ে গেলাম। মড়ক বিশেষ না হলে জীব বিশেষের পার্বণ হয় না। আমাদের দিকটাও তো দেখতে হবে। ডাকবাংলোর নিচে ভিড় জমেছে। হৃদয় প্রামাণিক নামধাম লিখছে খাতায়, আর রামদুলাল কম্বল বিতরণ করছে দুস্থদের। অমানুষিক মানুষের একটা বীভৎস সমাবেশ। ছেঁড়া কাপড়ের ভেতরে হাড় বের করা অতীতের মানুষগুলো ঠকঠক করে কাঁপছে। কাঁধ পর্যন্ত জটা বাঁধা চুল, মুখে এলোমেলো দাড়ি, চোখের দৃষ্টিতে ঘষা কাঁচের মতো অর্থহীন শূন্যতা। হঠাৎ হৃদয়ের ওপর লক্ষ্য পড়তেই আমার নিশ্চিন্ত আরামটা যেন চমক খেল একটা। 19-20 বছরের একটি মেয়ে এতদিন কেন যে দালালে দিয়ে যায়নি সেটাই আশ্চর্যের। অনাহারে শীর্ণ হলেও যৌবন স্ত্রী এখন প্রকট, আর শীতজীর্ণ গাত্রবাসের ভেতর দিয়ে সেই যৌবন অসহায় করুণতায় নিজেকে বাইরের আলোতে মেলে ধরেছে। দেখলাম হৃদয়ের চোখে আগুন। খাতায় সে নাম লিখছে বটে, কিন্তু দৃষ্টিটা মরা গরুলোভী শকুনের মতো তীক্ষ্ণ আর নির্লজ্জ। রাগে আর বিরক্তিতে শরীর জ্বালা করে উঠল। ডাকলাম, হৃদয়। হৃদয় উঠে এলো তটস্থ হয়ে। আজ্ঞে, কে ওই মেয়েটা? হৃদয় যেন হকচকিয়ে গেল একটু। সন্দিগ্ধ এবং সংকুচিতভাবে একবার তাকালো আমার দিকে। তারপরে ঠোঁট চেপে বললে, আগে ওই কলমপুরের। ওকে কম্বল দিয়ে এক্ষুনি বিদায় করে দাও, বুঝেছ? আজ্ঞে। ঘাড় নেড়ে সবিনয়ে জবাব দিল হৃদয়। তারপর ফিরে গেল নিজের জায়গায়। বেশ বুঝতে পারছি নিজের মনে মনে কদর্য ভাষায় নিশ্চয় গালাগালি দিচ্ছে আমাকে, কিন্তু স্কুল মাস্টারি মনটা তখনও জয় করে উঠতে পারিনি। এসব ইতরতা দেখলে আপনা থেকেই সেটা বিষিয়ে ওঠে। সকালের সোনালি রোদটা মনের সামনে বিস্বাদ হয়ে গেল। হৃদয়ের চোখে যে আগুন দেখতাম, এ কি আমাদের সকলের পক্ষেই সত্যি নয়? মানুষের চরম দুর্গতির সুযোগ কি আমরা সবাই নিচ্ছি না?
60 টাকা মাইনের স্কুল মাস্টারি থেকে হাগমির এই রাজতক্ত, মাঝখানের পথটা কিসে তৈরি? চকিতের জন্য মনে হলো এর চাইতে নগণ্য মাস্টারিটাই বোধহয় ছিল ভালো অন্তত। নমস্কার স্যার। চিন্তার জাল ছিঁড়ে গেল। সামনেই দাঁড়িয়ে একজন ভদ্রলোক, অথবা ভূতপূর্ব ভদ্রলোক বললেই বোধহয় নির্ভুল হয় সংজ্ঞাটা। গায়ে অত্যন্ত ময়লা কাঁচছেঁড়া লং ক্লথের পাঞ্জাবি, যেন চামড়ার সঙ্গে সেঁটে রয়েছে সেটা। ধুলি ধূসর পরনের কাপড়টা, লাল ক্যাম্বিসের জুতোর আগা দিয়ে 3-4টে আঙুল বেরিয়ে পড়েছে। বুক পর্যন্ত সাদা কালো দাড়ি, চোখে কাঁচ ভাঙা চশমা। নিজের অজ্ঞাতেই মনটা সংকুচিত হয়ে উঠল। সেই দুঃখের চিরন্তন ফিরিস্তি শুনতে হবে। পুত্র কন্যা গৃহিণীর দুর্গতি, ধানের দর, দেশের অবস্থা, উপসংহারে কিঞ্চিত বেশি পরিমাণে সাহায্য পাওয়ার জন্যে সকাতর আবেদন। বললাম, কি বলবেন বলুন। কিন্তু ভদ্রলোক আমার অনুমানের ধার দিয়েই গেলেন না। সগর্বে বললেন, আমি এখানকার মাইনার স্কুলের হেডমাস্টার। আপনাকে একটা পরামর্শ জিজ্ঞেস করতে এলাম। বললাম, বসুন বসুন। ভদ্রলোক প্রবল বেগে মাথা নাড়লেন। না না, বসবো না। আমরা কি আর হাকিমের সামনে চেয়ারে বসতে পারি? শুধু একটা কথা জিজ্ঞেস করব আপনাকে। আচ্ছা বলুন তো, প্রিপোজিশন না পড়লে কি ইংরাজি শেখা যায় কখনো? এবার আমি সন্দিগ্ধ দৃষ্টিতে লোকটির দিকে তাকালাম। হ্যাঁ, যা ভেবেছি তাই। ভদ্রলোক ঠিক আত্মস্থ নেই। ঘোলা চোখ দুটি লাল টকটক করছে। উদ্ভ্রান্ত দৃষ্টি মেলে সে যেন আমার দিকে তাকাচ্ছে না, তাকাচ্ছে আমার শরীরের ভেতর দিয়ে পেছনের দেওয়ালের দিকে। কালো বিবর্ণ ঠোঁটের দুপাশে শুকিয়ে গিয়েছে লালার দাগ। তার উপর কোথা থেকে উড়ে এসে বসেছে নীল রঙের একটা প্রকাণ্ড মাছি। আমি বিব্রত হয়ে বললাম, সে তো নিশ্চয়। প্রিপোজিশনই তো ইংরাজির আসল জিনিস। এই দেখুন দেখুন, এত করে কথা আমি ওদের বোঝাতে পারলাম না। এজন্যই তো আজকাল এমএ পাশ করা ছেলেরা অবধি 1 লাইন ইংরাজি লিখতে গিয়ে 5টা ভুল করে বসে থাকে। আচ্ছা নমস্কার। ভদ্রলোক ঝড়ের বেগে বেরিয়ে গেলেন। দেখলাম লোকগুলো তার দিকে কেমন একটা অদ্ভুত নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার মানসিক জিজ্ঞাসাটা অনুভব করে মৃদু হাসল হৃদয়। বললে, ও কিছু না হুজুর, পাগল। পাগল? হ্যাঁ, পাগল হয়ে গেছে। আগে হেডমাস্টার ছিল, এখন। হৃদয়ের কথাটা শেষ হতে পেল না। একদল লোক এসে ভিড় করে দাঁড়িয়েছে। কাজের আবর্তে তলিয়ে গেলাম মুহূর্তের মধ্যে। মৃত্যুর এত প্রাচুর্যের মধ্যেও যে দুর্ভাগারা মরতে পারেনি, তারা বাঁচবার জন্যে এখনো একটা প্রান্তিক প্রয়াস করতে চায়। সন্ধ্যার ডাকে অনুর চিঠি পেলাম। পুরো নীল রঙের খাম, অভ্যস্ত রীতিতে কোনাকুনিভাবে ঠিকানা লেখা। ওর হাত বাক্সের মিষ্টি গন্ধ চিঠিটার সর্বাঙ্গে যেন জড়িয়ে রয়েছে। আজ 15 দিন ধরে অবিশ্রান্ত ট্যুরে ঘুরছি, ওর সঙ্গে দেখা নেই। নির্জন আর নিরানন্দ গ্রামের মধ্যে আড়ষ্ট সন্ধ্যায় মনটা হু হু করে উঠল। বিয়ের পর দুজনে কখনো একসঙ্গে এতদিন আলাদা থাকিনি। মাস্টারি জীবনে দুঃখ ছিল অনেক, অতৃপ্তি ছিল অগণিত, কিন্তু শীতের এই ক্লান্ত সন্ধ্যায় অন্তত অনুর কাছ থেকে আমাকে কেউ বিচ্ছিন্ন করতে পারত না। সমস্ত দিনের অতি বাস্তবতার পরে সন্ধ্যার রোমান্স আসত ঘনিয়ে। মোমবাতির আলো জেলে দুজনে বৈষ্ণব পদাবলী পড়তাম। সই কোকিল অব লাগ লাগ ডাকু, লাখ উদয় করুচন্দা। সত্যিই তো চাঁদ উঠেছে। শীতের মরা জ্যোৎস্নায় কুয়াশায় আড়ষ্ট আর বিষণ্ণ।
দূরের মাঠ পাণ্ডুর আলোতে মায়াময় হয়ে আছে। গ্রামগুলো যেন খণ্ড খণ্ড কালো অন্ধকারের সমষ্টি। মাঠের পাশ দিয়েই একটা ক্ষীণ স্রোতা নদী জ্যোৎস্না আর হিমের মলিদা জড়িয়ে যেন ঘুমিয়ে পড়েছে। বসে থাকতে ইচ্ছা করল না। শীতের জ্যোৎস্না যেন ডাকছে, ওই মাঠের ভেতর দিয়ে একটু বেরিয়ে এলে কেমন হয়। গায়ে একটা ওভারকোট চড়িয়ে নেমে পড়লাম। পায়ে চলা ছোট পথ, ঘন ঘাস জমেছে, দুপাশে কণ্ঠিকারি আর শেয়াকুল কাঁটা মাথা তুলেছে এখানে ওখানে। শিশির ভিজে রয়েছে সমস্ত, আমার জুতোটাকেও ভিজিয়ে দিচ্ছে। বাংলাদেশের চোখের জলের মতো শিশির বিন্দু চাঁদের আলোয় টলমল করছে। শীতের দিনে সাপের ভয় নেই। আকাশের দিকে তাকিয়ে অন্যমনস্কের মতো হেঁটে চললাম। কুয়াশার আড়ালে চাঁদ হাসছে, অনুর অশ্রুসজল মুখখানির মতো। বুকের মধ্যে একটা শূন্যতা ধু ধু করছে। না, আর পারা যায় না। যেমন করে হোক অন্তত দুদিনের জন্যেও একটিবার ওর কাছ থেকে ঘুরে আসা দরকার। হাঁটতে হাঁটতে ছোট নদীটার কাছে চলে এলাম। খাড়া পাড়ি পর্যন্ত ঘাসে ঢাকা, জমির নিচে নদীর ঘোলা জল তীর তীর করে বয়ে যাচ্ছে। মাঝখানে একটা বেড়ার মতো টানা রেখায় কতকগুলো ডালপালা মাথা তুলে রয়েছে। বোধহয় মাছ ধরবার কোনো বন্দোবস্ত রয়েছে ওখানে। তার গায়ে জমে রয়েছে একরাশ কচুরি, বাতাসে তারই গন্ধ ভেসে বেড়াচ্ছে। মাটির খেয়ালে মাথা তুলেছে এলোমেলো কতকগুলো ঢিবি, ইতস্তত বিকীর্ণ একরাশ ছিন্ন মুন্ডের মতো। তারই একটার ওপর রুমাল পেতে বসে পড়লাম। ওপারে বালুচর, ফুল ঝরে যাওয়া মুমূর্ষু কাশের বন। সামনে চাঁদ জ্বলছে। শূন্য দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে চুপ করে বসে রইলাম। অনু পাশে থাকলে, নমস্কার স্যার, চমকে উঠলাম। যেন মাঠ ফুঁড়ে মাইনার স্কুলের সেই হেডমাস্টার আমার সামনে এসে দাঁড়িয়েছেন। অস্পষ্ট জ্যোৎস্নায় ভালো করে চেনা যায় না, শুধু ভাঙা চশমার কাঁচটা জলজল করছে। হাওয়া খাচ্ছেন বুঝি? কিন্তু বড্ড ঠান্ডা স্যার, অসুখ করবে। তার চাইতে চলুন না, আমার স্কুলটা দেখে আসবেন। অনেক কষ্টে একা হাতে এটাকে গড়ে তুলেছি। গায়ে গায়ে ঘুরে ছাত্র জোগাড় করেছি। আসুন, একবার দেখে যান। আমি সভয়ে বললাম, রাত্রে কিসের স্কুল মশাই? আজকাল সবসময় স্কুল হয় স্যার, দিন রাত সব সময়। দয়া করে একবার পায়ের ধুলো দিতেই হবে। আপনাদের মতো লোককে পাওয়ার সৌভাগ্য তো আর সব সময়ে হয় না। হেডমাস্টার আমার মুখের সামনে এসে ঝুঁকে দাঁড়ালো। চশমার পেছনে দুটি অপ্রকৃতিস্থ চোখের দৃষ্টি আমি যেন শিরা স্নায়ু দিয়ে অনুভব করতে পারলাম। একটা দুর্গন্ধ নিঃশ্বাস এসে আমার মুখের উপর ছড়িয়ে পড়ল, বন্য জন্তুর নিঃশ্বাসের মতো। ইচ্ছা হলো ছুটে পালিয়ে যাই, চিৎকার করে লোক ডাকি। কিন্তু ভাঙা চশমা দুটো আমার দিকে মেলা রয়েছে জ্বলন্ত নির্নিমেষ দৃষ্টিতে, যেন আমাকে হিপনোটাইজ করে ফেলেছে। বরফের মতো ঠান্ডা, আর অতিকায় মাকড়সার পায়ের মতো কালো কালো কতকগুলো বাঁকা আঙুলে হেডমাস্টার আমার একখানা হাত চেপে ধরলে। সমস্ত শরীরটা আমার ভয়ে রোমাঞ্চিত হয়ে গেল, কিন্তু আমি কথা বলতে পারলাম না। কেবল জ্বলন্ত চশমার আড়ালে দুটো দুর্ভেদ্য চোখের দিকে চেয়ে রইলাম। লোকটা সত্যি সত্যি মানুষ তো না? দূরের বাঁকের ওই শ্মশানটা থেকে উঠে এলো কোনো একটা অশরীরী আত্মা, মৃত বাংলার প্রেতমূর্তি? আসুন স্যার, দয়া করে আসতেই হবে আপনাকে। অতিকায় মাকড়সার হিমশীতল পাগুলো হাতের ওপর চেপে বসেছে। চামড়ায় খোঁচা লাগছে নখের, যেন বরফের দাঁত বসে যাচ্ছে। ছাড়িয়ে নেবার ইচ্ছা হলো, কিন্তু পারলাম না। পৌষের শীতের সঙ্গে ভয়ের শিহরণ মিশে গিয়ে আমার সর্বাঙ্গ থরথর করে কাঁপিয়ে দিতে লাগলো।
আমি কম্পিত গলায় বললাম, কাল সকালে? না স্যার, কোনো ওজর আপত্তি শুনব না আপনার, এক্ষুনি আসতে হবে। হাত ধরে মিনতি করছি স্যার, বুড়ো মানুষ, হাত পেটা খেয়ে স্কুলটা গড়ে তুলেছি, আপনি একবার দেখবেন না? কেন জানি না আমি চলতে শুরু করে দিলাম। শিশির ভেজা মাঠ পেরিয়ে অন্ধকার আমের বন, পায়ের নিচে ঝরা পাতা আর ধুলোর গন্ধ। বাগানটা ছাড়িয়ে আসতেই সামনে দেখা দিল খোড়ো একটা আটচালা বাড়ি। অর্ধেকটা ধসে পড়েছে, বাকিটার খড় ঝরে যাওয়া চালের ভেতর দিয়ে জ্যোৎস্নার পাণ্ডুর আলো চিত্র বিচিত্র একটা বিরাট বোড়া সাপের মতো ঘরের মধ্যে কুণ্ডলি পাকিয়েছে। হেডমাস্টার আমার হাত ধরে টেনে তারই ভেতর নিয়ে গেলেন। আমি শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পচা খড় আর গোবরের ভ্যাপসা গন্ধ নিঃশ্বাসে নিঃশ্বাসে টানতে লাগলাম। এই আমার স্কুল স্যার, সারা জীবন তিল তিল করে গায়ের রক্ত দিয়ে একে গড়ে তুলেছিলাম। বইয়ের হাড় বিক্রি করে চালা উঠিয়েছি। মনে আশা ছিল দেশের ছেলেদের লেখাপড়া শেখাবো, হেডমাস্টার হব। কিন্তু স্যার, কেন এলো দুর্ভিক্ষ? কোথায় গেল আমার ছাত্ররা? না খেয়ে মরে গেল, পালিয়ে গেল শহরে। আমার সারা জীবনের সব কিছু স্বপ্ন এমন করে কে শেষ করে দিলে বলতে পারেন? আমি কথা বলতে পারলাম না, শুধু বিস্ফারিত চোখে জ্বলন্ত ভাঙা চশমার দিকে তাকিয়ে রইলাম। না না স্যার, এ হতেই পারে না, হঠাৎ চিৎকার করে উঠল হেডমাস্টার। ভাঙা বাড়িটা আতঙ্কে যেন শিউরে উঠল। আছে, সবাই আছে, তারা কোথাও যায়নি, যেতে পারে না। আপনি শুনুন স্যার, কেমন পড়াতে পারি আমি। ভাঙা বেড়ার গায়ে কবাট শূন্য একটা জানালার দিকে তাকিয়ে হেডমাস্টার শুরু করলেন, বয়েজ, আজ তোমাদের প্রিপোজিশন পড়াবো। তোমরা জানো, ভালো করে যদি ইংরাজি শিখতে হয়। আমি প্রাণপণে সংযত করে নিলাম নিজেকে। পালাতে হবে, পালাতে হবে এখান থেকে। একবার হেডমাস্টারের দিকে তাকালাম, যেন নিজের মধ্যে তলিয়ে গেছেন, আমার উপস্থিতির কথা ভুলে গেছেন তিনি। নিঃশব্দে রোমাঞ্চিত কলেবরে আমি বেরিয়ে এলাম। তারপর দ্রুত পায়ে আমবাগানের মধ্য দিয়ে এগিয়ে চললাম। শুধু দূর থেকে হেডমাস্টারের দরদ ভরা গলা কানে আসতে লাগলো। প্রথমেই ধরা যাক ইন আর অন, এই দুটোর ব্যবহার। পায়ের নিচে ঝরা আমের পাতাগুলো মরমর করতে লাগলো, যেন চোরের মতো পালিয়ে যাচ্ছি আমি। মনে হলো বিদ্যার এই তীর্থে আমার থাকবার অধিকার নেই। আমার ছোঁয়াতেও এখানকার সব কিছু সুচিতা মলিন হয়ে যাবে। আমি ব্রতচ্যুত, লোভী, স্বার্থপর। আমার দামি কোটের ক্রিজগুলো জ্যোৎস্নার আলোয় চকচক করতে লাগলো। হাকিমি জুতোর উদ্ধত পদক্ষেপ আর্তনাদ করতে লাগলো। ধুলোয় ভরা গ্রামের পথ, হেডমাস্টারের মন্ত্র উচ্চারণের মতো টানা কণ্ঠস্বর দূরে অস্পষ্ট হয়ে এলো। আর নদীর ওপারে কাশ বনের মধ্যে তারস্বরে চিৎকার করে উঠল শেয়াল।